সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার শহর যদি কিছু থাকে সেটা দুবাই। মানে যেখানে সাধারণ বলে কিছু নেই বললেই চলে। ঠিক। ওরা আবারও বিশ্বকে চমকে দেওয়ার জন্য তৈরি কিছু অবিশ্বাস্য মেগা প্রজেক্ট নিয়ে। এগুলো শুধু স্থাপত্য বা প্রকৌশলের সীমা ছাড়াচ্ছে না, না না, ভবিষ্যতে শহুরে জীবনযাত্রা কেমন হতে পারে তারও একটা ধারণা দিচ্ছে যেন। একদম। আজ আমরা সেই সব চোখ ধাঁধানো প্রকল্পগুলো নিয়েই একটু গভীর আলোচনা করব। আমাদের হাতে যা সোর্স আছে সেগুলো বলছে এর মধ্যে যেমন আছে বিলাসবহুল সব আকাশ ছোঁয়া বিল্ডিং, তেমনই আছে একেবারে যুগান্তকারী পরিবহন ব্যবস্থা, আবার পরিবেশ বাঁচানোর বিশাল সব উদ্যোগ। হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা শুধু এই প্রজেক্টগুলোর বাইরের চাকচিক্য বা বিশালতা সেটা নিয়ে শুধু কথা বলবো না, আচ্ছা, বরং এর পেছনের যে ভাবনাটা, যে কৌশলগত তাৎপর্য আর কি প্রভাব পড়তে পারে সেগুলোও একটু বোঝার চেষ্টা করব। ঠিক। তোবারে কেন এই পথে হাঁটছে? এই প্রজেক্টগুলো কি শুধুই ট্যুরিস্ট আকর্ষণ বা ধনীদের জন্য, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? সেটাই। কিছু প্রকল্প তো এখনো আইডিয়ার পর্যায়ে আছে। হ্যাঁ, শুনেছি। আবার কয়েকটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, যা ভবিষ্যতের দুবাইয়ের একটা ছবি এখনই আঁকতে শুরু করেছে। তাহলে চলুন শুরু করা যাক এমন একটা প্রকল্প দিয়ে যা দুবাইয়ের প্রতিদিনের জীবনযাত্রাকে একদম পাল্টে দিতে পারে। দি লুপ। হ্যাঁ, এখন তো দুবাই গাড়ির শহর, তাই না? হ্যাঁ, এই ছবিটা বদলাতেই কি এই উদ্যোগ? হ্যাঁ, মূল লক্ষ্য সেটাই। দেখুন, দুবাইয়ের যাতায়াত ব্যবস্থা তো প্রায় পুরোটাই গাড়ি নির্ভর। পুরোটাই। তো এই নির্ভরতা কমিয়ে একটা টেকসই স্বাস্থ্যকর বিকল্প দেওয়াই দি লুপের উদ্দেশ্য। ভাবুন একবার। 93 কিলোমিটার। হ্যাঁ, 93 কিলোমিটার দীর্ঘ, সম্পূর্ণ আবদ্ধ ঘেরা, আবার জলবায়ু নিয়ন্ত্রিত একটা সাইক্লিং আর ওয়াকিং নেটওয়ার্ক পুরো শহরটাকে ঘিরে ফেলবে। তার এটা শুধু একটা সাইকেল লেন নয়? না না, একদমই নয়। এটা একটা আস্ত পরিবহন ব্যবস্থা বলা যেতে পারে। 93 কিলোমিটার পুরোটা এয়ার কন্ডিশন পথে সাইকেল চালানো, মরুভূমির 45 ডিগ্রি গরমেও ঘাম না ঝরিয়ে যাতায়াত। আইডিয়াটা তো অসাধারণ। আইডিয়াটা দারুণ, হ্যাঁ। কিন্তু প্রশ্ন হলো যে শহরের প্ল্যানিং কয়েক দশক ধরে গাড়ি কেন্দ্রিক, সেখানে মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহ দেওয়াটা কতটা বাস্তবসম্মত? এটা কি শুধু একটা সুন্দর স্ট্রাকচার হয়ে থাকবে, নাকি সত্যি ট্রান্সপোর্টে বিপ্লব আনবে? দেখুন, চ্যালেঞ্জটা বিশাল, সন্দেহ নেই। মানুষের অভ্যাস বদলানো তো কঠিন, তাই না? তবে নির্মাতারা বলছেন 3 মিলিয়নেরও বেশি বাসিন্দা এর মাধ্যমে শহরের বিভিন্ন দরকারি জায়গায় পৌঁছে যেতে পারবেন। আচ্ছা। আর এর টেকনোলজিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে এটা চলবে ব্যবহারকারীদের তাদের হাঁটা চলা বা সাইকেল চালানো থেকে যে গতিশক্তি তৈরি হবে সেই কাইনেটিক পাওয়ার দিয়ে। সত্যি? বাহ। এটা দুবাই সাইকেল সিটি 2040 বলে একটা মহাপরিকল্পনা আছে, তারই অংশ। ও আচ্ছা। আর লক্ষ্যটা খুবই উচ্চাভিলাষী। 2040 সালের মধ্যে শহরের 80% বাসিন্দার প্রধান বাহন হিসাবে সাইকেল বা হাঁটা এটাকে প্রতিষ্ঠিত করা। 80%? হ্যাঁ, তারা শুধু বিকল্প দিচ্ছে না, তারা সাইকেল বান্ধব শহর হিসাবে আমস্টারডাম বা কোপেনহেগেনকেও পেছনে ফেলতে চায়। দারুণ লক্ষ্য। যদিও নির্মাণের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি, কিন্তু এই লক্ষ্যটা দুবাইয়ের পরিচিতি বদলাল একটা বেশ শক্তিশালী ইঙ্গিত। কি বলে? অবশ্যই। গতিশীলতা থেকে সরে এসে যদি একটু স্থির বিলাসবহুল অভিজ্ঞতার দিকে তাকাই, তাহলে আসে থার্মে দুবাইয়ের কথা। থার্মে দুবাই আকাশে মরুদ্যান, 100 মিটার উঁচু ওয়েলনেস রিসর্ট একটা লেকের ওপর। এর ডিজাইন নাকি খুব অন্যরকম, অত্যন্ত অভিনব। বিখ্যাত আর্কিটেকচার ফার্ম ডিলা স্কোপিডিও অ্যান্ড রেনফ্রো এর ডিজাইন করেছে। তারা তো খুব নামকরা। হ্যাঁ, দেখতে অনেকটা ভাসমান বোটানিক্যাল গার্ডেনের মতো, বা দ্বীপপুঞ্জ বলা যায়। অনেকগুলো গোলাকার প্ল্যাটফর্ম একটা আরেকটার উপর বসে তৈরি করেছে পুল, সবুজ গাছপালা আর জলপ্রপাতের একটা টাওয়ার। ওয়াও। ভেতরে বাইরে থাকছে বিভিন্ন থার্মাল পুল, সোনা, স্টিম রুম, মিনারেল বাথ এইসব। এটা শুধু রিসর্ট নয়, আর্কিটেকচারের প্রকৃতির একটা মেলবন্ধনের চেষ্টা আর কি। নির্মাতারা বলছেন 90% জল রিসাইকেল করা হবে, যা মরুভূমির বুকে খুবই ভালো কথা। হ্যাঁ, দাবিটা এমনই। কিন্তু এত বড় কৃত্রিম জলনির্ভর একটা স্ট্রাকচার, এর সার্বিক পরিবেশগত প্রভাব নিয়ে কি প্রশ্ন উঠছে না? বিশেষ করে যেখানে দুবাইতে জল পাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। প্রশ্নটা খুবই যৌক্তিক, এবং পরিবেশ বিশেষজ্ঞরা এটা নিয়ে কিন্তু বেশ চিন্তিত।
দেখুন, এত বড় স্কেলে জল পুনর্ব্যবহার আর বাষ্পীভবন আটকানো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এছাড়া এর যে টাইমলাইন দেওয়া হয়েছে সেটাও বেশ উচ্চাভিলাষী মনে হচ্ছে। 2026 সালে শুরু করে 2028-এ শেষ করা। মাত্র 2 বছরে? হ্যাঁ, এই ধরনের জটিল কাঠামোর জন্য সময়টা বেশ কম। দেখা যাক তারা সময় আর পরিবেশগত চ্যালেঞ্জ দুটোই কতটা সামলাতে পারে। এই আকাশে মরুদ্যানের পাশাপাশি দুবাইয়ের স্কাইলাইন তো আরও ভরে যাচ্ছে বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের নামে তৈরি হওয়া বিল্ডিং। মনে হচ্ছে এটা একটা নতুন ট্রেন্ড। হ্যাঁ, একদম। শুধু উঁচু বিল্ডিং বানানো নয়, তাতে নামি ব্র্যান্ডের ট্যাগ লাগানো। এর পেছনের কৌশলটা কি? ঠিক ধরেছেন, এটা একটা পরিষ্কার কৌশল। দেখুন, দুবাই এখন শুধু উঁচু বিল্ডিংয়ের শহর নয়, না, এটা নিজেকে আল্ট্রা লাক্সারি বা অতি বিলাসবহুল জীবনযাত্রার একটা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। আর এই নামী ব্র্যান্ডগুলো যেমন ঘড়ি, গাড়ি, ফ্যাশন হাউস, এদের তো বিশ্বজুড়ে একটা পরিচিতি আছে, একটা ক্রেতা গোষ্ঠী আছে। অবশ্যই। তো সেই ব্র্যান্ডের নামে রেসিডেন্স তৈরি করে ডেভেলপাররা একদিকে যেমন প্রিমিয়াম দামে বেচতে পারছে, দামটা বেশি পাচ্ছে। হ্যাঁ, তেমনি নির্দিষ্ট শ্রেণীর অতি ধনীদের আকর্ষণ করছে, যারা শুধু একটা ফ্ল্যাট নয়, একটা ব্র্যান্ডেড লাইফস্টাইল কিনতে চায়। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অবশ্যই, যেমন ধরুন রিজেন্ট রেসিডেন্সেস বিখ্যাত ফস্টার অ্যান্ড পার্টনার্স ডিজাইন করেছে, দুটো 180 মিটার টাওয়ার। ফস্টার অ্যান্ড পার্টনার্স? হ্যাঁ, এর সবচেয়ে চোখে পড়ার মতো ফিচার হলো পেন্টহাউস লেভেলে একটা সুইমিং পুল দিয়ে টাওয়ার দুটোকে জুড়ে দেওয়া হয়েছে। কি বলছেন? এক টাওয়ার থেকে সাঁতরে অন্য টাওয়ারে? হ্যাঁ, ঠিক তাই। আর প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট পুরো ফ্লোর জুড়ে, সঙ্গে ব্যক্তিগত পুল আর এমন টেরেস যা দেখে মনে হবে যেন টাওয়ারের গা বেয়ে জলপ্রপাত নামছে। অবিশ্বাস্য। সত্যি বিলাসের নতুন মানে তৈরি করছে। আর কোনো বিশেষ আর্কিটেকচারাল স্টাইলের উদাহরণ আছে? নিশ্চয়ই, মুরাবা ভেল বলে আছে, 380 মিটার উঁচু, কিন্তু চওড়ায় মাত্র 22.5 মিটার। মাত্র 22.5 মিটার? এত উঁচু? হ্যাঁ, এটা বিশ্বের অন্যতম পাতলা বা থেন স্কাইস্ক্রেপার হতে চলেছে। এর ডিজাইনটা এমন যে 131টা অ্যাপার্টমেন্টের প্রত্যেকটাই বিল্ডিংয়ের পুরো প্রস্থ জুড়ে থাকবে, ফলে বাসিন্দারা দুই দিকের ভিউই পাবে। আর্কিটেকচারের দিক থেকে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। ঘড়ি বা গাড়ির ব্র্যান্ডগুলো কি রেসে নেমেছে? পুরো দমে। বিলাসবহুল ঘড়ি নির্মাতা ফ্র্যাঙ্ক মুলারের নামে তৈরি হচ্ছে 450 মিটার উঁচু ফ্র্যাঙ্ক মুলার ইটারনেটাস টাওয়ার। 450 মিটার? হ্যাঁ, এটা হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ আবাসিক ক্লক টাওয়ার। ভাবুন, লন্ডনের বিগ বেনের 4 গুণেরও বেশি উঁচু। বাবা! আবার জুয়েলারি আর ঘড়ির ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোর সাথে মিলে বিংঘাইটি বলে এক ডেভেলপার তৈরি করছে বুর্জ বিংঘাইটি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্সেস। এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক টাওয়ারকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ আবাসিক ভবন হওয়া। প্ল্যান করা উচ্চতা 557 মিটার। 557 মিটার? হ্যাঁ, আর এর মাথায় থাকবে হীরার মতো দেখতে বিশাল একটা মুকুট বা স্পায়ার। গাড়ি নির্মাতারাও পিছিয়ে নেই বললেন? একদম না। মার্সিডিজ বেঞ্জ তারা স্থানীয় ডেভেলপার বিংঘাতির সাথে মিলে তৈরি করছে মার্সিডিজ বেঞ্জ প্লেসেস। মার্সিডিজ বেঞ্জ প্লেসেস? হ্যাঁ, বলা হচ্ছে এর আর্কিটেকচারে নাকি মার্সিডিজের সেনসুয়াল পিওরিটি ডিজাইন ফিলসফি ব্যবহার করা হবে। সেটার মানে যাই হোক, এটা পরিষ্কার যে গাড়ির ব্র্যান্ড ভ্যালুকে রিয়েল এস্টেটে কাজে লাগানো হচ্ছে। আর বুগাটিও আছে, তাদের বুগাটি রেসিডেন্সেস নাকি হাইপার কারের ডিজাইন থেকে ইন্সপায়ার্ড। আচ্ছা। আর সবচেয়ে চমকপ্রদ ফিচার, গাড়ির লিফট, যা দিয়ে আপনি আপনার বুগাটি গাড়িকে সোজা আপনার পেন্টহাউসে নিয়ে যেতে পারবেন। নিজের সুপারকার লিভিং রুমে পার্ক করা ভাবা যায় না। এই ব্র্যান্ডেড বিলাসের বাইরে রত্নপাথর থেকেও কি ইন্সপিরেশন নেওয়া হচ্ছে? সাফা টাওয়ার্সের কথা যেমন শোনা যায়। হ্যাঁ, ঠিক। সাফা টাওয়ার, সাফা 1 ও 2 এগুলো পান্না, হীরা আর রুবি থেকে অনুপ্রাণিত। সাফা 2 টাওয়ারটা বেশ উচ্চাভিলাষী। কিরকম? 60তম তলায় রুবি হার্ট নামে একটা বিশাল লাল স্ট্রাকচার থাকছে, যেখানে থাকবে ইনফিনিটি পুল। 85তম তলায় থাকছে এজ ওয়াক। এজ ওয়াক সেটা কি? মানে বিল্ডিংয়ের বাইরে একটা স্বচ্ছ প্ল্যাটফর্মে হাঁটার অভিজ্ঞতা। ভয়ঙ্কর। আর টাওয়ারের একেবারে শীর্ষে দুবাইয়ের প্রথম ফগ ফরেস্ট
বা কুয়াশাচ্ছন্ন ছাদ বাগান। মরুভূমির গরমে শীতলতার অনুভূতি দেওয়ার জন্য এই কুয়াশাচ্ছন্ন বাগান, যা একটা মাইক্রোক্লাইমেট তৈরি করবে। ইন্টারেস্টিং। এর কাজ চলছে? হ্যাঁ, এর নির্মাণ কাজ চলছে, 2026 সালের শুরুতে শেষ হওয়ার কথা। এই সব একক টাওয়ারের পাশাপাশি কি আরও বড় মাপের কোনো শহুরি পরিকল্পনা আছে? মানে একটা পুরো এলাকা নিয়ে, আপটাউন দুবাইয়ের মতো? হ্যাঁ, আপটাউন দুবাই একটা মেগা ডেভেলপমেন্ট। লক্ষ্য হলো নিউ দুবাইয়ের কেন্দ্রে প্রায় 1 মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে একটা সম্পূর্ণ শহুরি ইকোসিস্টেম তৈরি করা। ইকোসিস্টেম মানে যেখানে অফিস, বসবাস, কেনাকাটা, বিনোদন সব থাকবে একসাথে। প্ল্যান অনুযায়ী 7টা মাঝারি উচ্চতার টাওয়ার আর 2টি সুপার টল স্কাইস্ক্রেপার একটা সেন্ট্রাল প্লাজার চারপাশে থাকবে। আর এর কেন্দ্রবিন্দু? এর কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল আপটাউন দুবাই টাওয়ার 1, যেটাকে বুর্জ 2020 নামেও ডাকা হচ্ছিল। 711 মিটার উচ্চতা নিয়ে এটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং হওয়ার কথা ছিল। মানে এই প্রজেক্টটার কাজ তো অনেক দিন ধরে আটকে আছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। 2013 সালে যখন ওরা এক্সপো 2020 পেল, তখন এর ঘোষণা এসেছিল। 1 দশক পেরিয়ে গেছে, কিন্তু নির্মাণ তো শুরু হয়নি। এর থেকে কি এটা বোঝা যায় যে দুবাইয়ের সব মেগা প্রজেক্ট পরিকল্পনা অনুযায়ী এগোয় না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। দেখুন, মেগা প্রজেক্টের ঘোষণা আর বাস্তবায়ন এর মধ্যে অনেক ফারাক থাকতে পারে। যেমন ধরুন, অর্থনৈতিক পরিস্থিতি বদলাতে পারে, বাজারের চাহিদা পাল্টে যেতে পারে, স্ট্র্যাটেজিক প্রায়োরিটি চেঞ্জ হতে পারে, নানা কারণে দেরি হতে পারে, এমনকি বাতিলও হতে পারে। তাহলে আপটাউন দুবাই টাওয়ার 1-এর ভবিষ্যৎ এখনো কিছুটা অনিশ্চিত। হ্যাঁ, এটা মনে করিয়ে দেয় যে এই ঝলমলে প্রকল্পগুলোর পেছনে কিন্তু বাস্তবতার কঠিন চ্যালেঞ্জও থাকে। অনিশ্চয়তা থেকে এবার একটু কল্পবিজ্ঞানের মতো শোনা একটা প্রকল্পে আসি। দি মুন, আস্ত একটা চাঁদ বানিয়ে ফেলার প্ল্যান। হ্যাঁ, এটা নিঃসন্দেহে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাবগুলোর একটা। চাঁদের একটা 274 মিটার উঁচু রেপ্লিকা। 274 মিটার? হ্যাঁ, যা আবার বসানো হবে 30 মিটার উঁচু একটা বিল্ডিংয়ের উপর। মোট উচ্চতা 304 মিটার। বিশাল। $5 বিলিয়ন প্রজেক্ট। এই রিসর্টে 4000 হোটেল রুম আর 10,000 ধারণ ক্ষমতার একটা অ্যারেনা থাকবে। রাতে এলইডি আলো এটা নাকি চাঁদের বিভিন্ন দশা ফুটিয়ে তুলবে। আর ভেতরে নাকি চাঁদের মাটিতে হাঁটার সিমিউলেটেড অভিজ্ঞতাও পাওয়া যাবে। এটা কি শুধুই একটা আকর্ষণ তৈরির চেষ্টা? দুবাইতে তো এমনিতেই অনেক আইকনিক ল্যান্ডমার্ক আছে। এটাকে আপনি বলতে পারেন চূড়ান্ত থিমড ডেস্টিনেশন। দুবাই সবসময় এমন কিছু করতে চায় যা আগে কেউ করেনি, যা নিয়ে সারা বিশ্বে আলোচনা হবে। দি মুন সেই লক্ষ্যেরই অংশ। একটা অভিজ্ঞতামূলক ট্যুরিজম সেন্টার তৈরি করা, যা আর অন্য কোথাও পাওয়া যাবে না। তবে এর বাস্তবায়ন কতটা সম্ভব বা আদৌ হবে কিনা সেটা সময় বলবে। এইসব আকাশছোঁয়া কল্পনা বা বিলাসের পাশাপাশি দুবাইয়ের একটা কঠিন বাস্তব সমস্যা হলো বালুঝড়। এর কি কোনো টেকনোলজিক্যাল সমাধান ভাবা হচ্ছে? একটা অত্যন্ত অভিনব আইডিয়ার প্রস্তাব করা হয়েছে স্যান্ডস্টর্ম টাওয়ার্স। স্যান্ডস্টর্ম টাওয়ার্স? হ্যাঁ। কালবার্ড ডিজাইন স্টুডিও বলে একটি সংস্থা 25টি টাওয়ারের একটা নকশা দিয়েছে, যা অনেকটা দৈত্যাকার এয়ার পিউরিফায়ারের মতো কাজ করবে। এয়ার পিউরিফায়ার কিভাবে? বালুঝড়ের সময় এগুলো বাতাস থেকে বালির কণা ছেঁকে নিয়ে বাতাস পরিষ্কার করবে। আইডিয়াটা তো দারুণ, কিন্তু এটা কাজ করবে কিভাবে? ধারণাটা বেশ ইন্টেলিজেন্ট। দেখুন, বালির কণা প্রাকৃতিকভাবে ইলেকট্রিক্যালি চার্জড থাকে। আচ্ছা। টাওয়ারগুলো ম্যাগনেটিজম বা চুম্বকত্ব ব্যবহার করে এই চার্জড কণাগুলোকে আকর্ষণ করবে আর নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে দেবে। টাওয়ারের স্ট্রাকচারটা অনেকটা বালিঘড়ির মতো। ঝড় কতটা তীব্র তার ওপর নির্ভর করে এর কিছু অংশ খোলে বা বন্ধ হয়। বালির কণাগুলো তারপর অনেকগুলো ফিল্টারের মধ্যে দিয়ে যায়, যেখানে তাদের চার্জ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয় আর পরিষ্কার বাতাস বেরিয়ে আসে। এখানে কি কোনো শক্তি উৎপাদনের সম্ভাবনাও আছে? এই ধরা বালি দিয়ে? হ্যাঁ, সেটারও একটা ধারণা আছে। এই সংগৃহীত বালি ব্যবহার করে স্যান্ড ব্যাটারি তৈরি করা যেতে পারে। স্যান্ড ব্যাটারি? হ্যাঁ, এই বালিকে খুব গরম করে তাপ শক্তি হিসেবে জমিয়ে রাখা হবে, যা পরে বিদ্যুৎ বা গরম জল তৈরিতে ব্যবহার করা যেতে পারে। বলা হচ্ছে এই শক্তি নাকি কয়েক মাস ধরেও জমিয়ে রাখা সম্ভব। দারুণ তো। তবে মনে রাখতে হবে, স্যান্ডস্টর্ম টাওয়ার এখনো কেবল একটা কনসেপ্ট বা ধারণার পর্যায়ে। আচ্ছা। কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা দুবাইয়ের একটা মৌলিক সমস্যা সমাধানের চেষ্টা করছে।
আর এর প্রযুক্তি হয়তো অন্য মরু অঞ্চলের জন্য কাজে লাগতে পারে। তাহলে দেখা যাচ্ছে একদিকে যেমন চরম বিলাস, অন্যদিকে তেমনই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টাও চলছে। এই পরিবেশগত দিকে কি আরও কোনো বড় প্রজেক্ট আছে? অবশ্যই, এবং সেগুলো অত্যন্ত উচ্চাভিলাষী, যেমন দুবাই ম্যানগ্রোভস। ম্যানগ্রোভস দুবাইতে? হ্যাঁ, যে সংস্থাটি দি লুপ তৈরি করছে সেই ইউআরবি এই প্রকল্পের দায়িত্বে। লক্ষ্য হল বিশ্বের বৃহত্তম উপকূলীয় পুনরুদ্ধার কার্যক্রম হাতে নেওয়া। দুবাইয়ের ৭২ কিলোমিটার উপকূল রেখা বরাবর ১০০ মিলিয়ন ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। ১০০ মিলিয়ন ম্যানগ্রোভ? এর পরিবেশগত প্রভাব তো বিশাল হওয়ার কথা। বিশাল। হিসেব অনুযায়ী এই পুরো বন বছরে প্রায় ১.২ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারবে। ১.২ মিলিয়ন টন? হ্যাঁ, এটা পরিবেশ থেকে ২৬,০০০-এরও বেশি পেট্রোল বা ডিজেল চালিত গাড়িকে রাস্তা থেকে সরানোর সমান। ভাবা যায়। শুধু তাই নয়, ম্যানগ্রোভ তো উপকূলীয় ক্ষয় রোধ করে, ঝড়ে প্রভাব কমায়, আর সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য নার্সারি হিসেবে কাজ করে। এটা দুবাইয়ের উপকূলীয় ইকোসিস্টেমকে নতুন জীবন দেওয়ার একটা বিশাল প্রচেষ্টা বলা যেতে পারে। এই প্রকল্পের সাথে কি ট্যুরিজম বা কর্মসংস্থানের কোনো যোগাযোগ আছে? আছে। এখানে একটা ম্যানগ্রোভ ভিজিটর হাব, বোটানিক্যাল মিউজিয়াম আর সংরক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা আছে। এগুলো ইকো ট্যুরিজমকে উৎসাহ দেবে আর প্রায় ১০,০০০ নতুন চাকরি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। দারুণ ব্যাপার। আর পুরো পুনরুদ্ধার প্রক্রিয়াটা মনিটর আর ম্যানেজ করার জন্য ড্রোন ও এআই এর মতো প্রযুক্তি ব্যবহার করা হবে। এটা শহরের ২০৪০ মাস্টার প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। উপকূল বরাবর ম্যানগ্রোভ আর সমুদ্রের বুকে সেখানেও কি কিছু পরিকল্পনা আছে? দুবাই রিফসের কথা যেমন শোনা যায়। হ্যাঁ, ইউআরবি এরই আরেকটি যুগান্তকারী ধারণা হলো দুবাই রিফস। এটি একটি ভাসমান কমিউনিটি। ভাসমান? হ্যাঁ, ভাসমান, যা মূলত সামুদ্রিক গবেষণা, সংরক্ষণ এবং ইকো ট্যুরিজমের জন্য তৈরি করা হবে। এর লক্ষ্য হল ২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম রিফ তৈরি করা। বিশ্বের বৃহত্তম কৃত্রিম রিফ? হ্যাঁ, যা ১ বিলিয়নেরও বেশি প্রবাল আর ১০০ মিলিয়ন উপকূলীয় ম্যানগ্রোভ গাছের বাসস্থান হবে। ভাসমান সম্প্রদায়? হ্যাঁ, মানে মানুষজন সমুদ্রের ওপরেই বাস করবে। হ্যাঁ। এর মূল কাঠামোটা মাটির ওপর না হয়ে জলের ওপর ভাসবে। এখানে একটা জিরো কার্বন মেরিন ইনস্টিটিউট থাকবে সামুদ্রিক গবেষণার জন্য। আচ্ছা। গবেষক, পরিবেশবিদ আর পর্যটকদের জন্য থাকবে ভাসমান থাকার জায়গা। শক্তি আসবে রিনিউয়েবল সোর্স থেকে, আর এখানে রিজেনারেটিভ ওশেন ফার্মিং বা পুনরুত্থাপাদনশীল মহাসাগর চাষ করা হবে। সেটা কি রকম? মানে এমনভাবে সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ চাষ করা হবে যা পরিবেশের ক্ষতি না করে বরং পুনরুদ্ধারে সাহায্য করে। যেমন ধরুন সিউইড বা ঝিনুক চাষ, যা জল পরিষ্কার করে। বাহ! এই প্রকল্পটির সম্ভাবনা কেমন? এটাও কি শুধু ধারণার পর্যায়ে? ইউআরবির মতে এটি সামুদ্রিক বিজ্ঞান, সংরক্ষণ, পর্যটন আর টেকসই খাদ্য উৎপাদনে ৩০,০০০-এরও বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে। ৩০,০০০? হ্যাঁ, তবে এটাও ঠিক যে এটা এখনো একটি ধারণা, আর এর বাস্তবায়নে বিশাল ইঞ্জিনিয়ারিং এবং ফিনান্সিয়াল চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু এটা দেখাচ্ছে যে দুবাই শুধু ডাঙার দিকেই তাকাচ্ছে না, সমুদ্রের সম্ভাবনা আর সুরক্ষার দিকেও মনোযোগ দিচ্ছে। তাহলে সব মিলিয়ে দেখলে দুবাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সত্যি বিস্ময়কর। একদিকে যেমন আছে পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মতো বিলাসবহুল প্রজেক্ট, ঠিক তেমনই আছে পরিবহন আর পরিবেশ নিয়ে একেবারে যুগান্তকারী চিন্তাভাবনা। একদম। এই প্রকল্পগুলো নিছক আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয়, এগুলো দুবাইয়ের ভবিষ্যতের জন্য একটা ভিশন তৈরির চেষ্টা, যেখানে টেকনোলজি, লাক্সারি, সাস্টেনেবিলিটি আর এমনকি পরিবেশ পুনরুদ্ধার এই সব বিষয়গুলো একসাথে জায়গা করে নিচ্ছে। যদিও কিছু প্রকল্পের পরিবেশগত প্রভাব বা অর্থনৈতিক বাস্তবতা নিয়ে সঙ্গত প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, সেই প্রশ্নগুলো থাকছে। তবুও এই যে উচ্চাকাঙ্ক্ষা, এটাই দুবাইকে অন্য শহরগুলো থেকে আলাদা করে। আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যেতে চাই। যখন এই বিশাল, প্রায়শই অতি বিলাসবহুল আর প্রযুক্তি নির্ভর প্রকল্পগুলো বাস্তব রূপ পাবে, তখন দুবাইয়ের সাধারণ মানুষের, মানে আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আসল প্রভাব কী হবে? এটা একটা জরুরি প্রশ্ন। এই অসাধারণ প্রদর্শনী
আর সাধারণ মানুষের আসল প্রয়োজনের মধ্যে ব্যালেন্স রাখাটা কতটা সম্ভব হবে? ভবিষ্যতের দুবাই কি সবার জন্য বাসযোগ্য হবে, নাকি শুধু অল্প কিছু ভাগ্যবান মানুষের জন্য এক বিস্ময়কর খেলার মাঠ হয়ে থাকবে?